সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকেই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা প্রতি পর্বেই একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং আলোচনা করবার জন্য আমাদের সাথে একজন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন। দর্শক, এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের অপরিহার্য অঙ্গ কানের রোগ নিয়ে, কানের যত্ন এবং কানের সমস্যায় করণীয়। এই শীর্ষক আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন তরুণ প্রত্যয়দীপ্ত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ইএনটি বিভাগে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন, ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ ডাক্তার মুখলেস এবং প্যানভিশন টিভি দর্শকদের, এবং একই সাথে আজকে মহান স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা তো আমাদের উপস্থাপকই জানিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন কিংবা কোনো অনুভূতি কিংবা মতামত থাকলে আপনারা সরাসরি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের মনে জমে থাকা প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা শুরু করি আমাদের আজকের বিষয়ের আলোচনা, কানের যত্ন এবং কানের সমস্যায় করণীয়। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন। আপনাকে আমরা আবার স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি নাক কান গলা রোগ নিয়ে কাজ করছেন, অনেক মানুষের সেবা দিচ্ছেন। জাতির সেবক হিসেবে আপনাকে আমরা প্যানভিশন টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই স্বাধীনতার দিনে। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে কান মানুষের শরীরের একটা আবশ্যকীয় অঙ্গ। আমরা এই কান স্বাভাবিকভাবে আমরা শ্রবণ অঙ্গ হিসেবে জানি, তো কানের কি শোনার কাজ ছাড়া আর অন্য কোনো কাজ রয়েছে কিনা? চমৎকার প্রশ্ন। কানের সমস্যা বলতে আসলে কান বলতে আমরা একটা জিনিসই আমাদের মাথায় আসে যে কান হলো শুনতে হয়, শোনার জন্য। জি, কিন্তু আসলে কানের অনেক ফাংশন আছে। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন হলো ব্যালেন্স। আমাদের যে ব্যালেন্স আমরা মেনটেন করি, হাঁটা চলা বা ব্যালেন্সটা মেনটেন হয় কিন্তু কান দিয়ে। পাশাপাশি একটা বড় মানুষের সৌন্দর্য কান ছাড়া তো আমরা একটা মানুষের স্বাভাবিক অবস্থা চিন্তাও করতে পারি না। ইভেন আমরা যে স্বাদ পাই, টেস্টের জন্য যে নার্ভটা, কর্ডাটি টিম্পানি নার্ভ, এই নার্ভটাও কিন্তু কানের পাশ দিয়ে গেছে এবং কানের অনেক ইনফেকশনে বা কানের প্রবলেমে কিন্তু আলটিমেটলি এই টেস্টও মানুষ হারাই ফেলতে পারে। সো কানের আসলে অনেক কাজ, শোনার বাইরেও আসলে অনেক কাজ আছে। জি, অনেক ধন্যবাদ। তাহলে এই কানের সুস্থতা আসলে অপরিহার্য। আপনি যেমনটি বলেছেন, ব্যালেন্স, শোনা, সৌন্দর্য সবগুলো নিয়ে আসলে কানের অপরিহার্যতা অবশ্যই রয়েছে। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাইব যে কানের তো বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, আপনারা তো রোগগুলো নিয়ে ডিল করেন। আসলে কানের কি কি ধরনের রোগ আপনারা বেশি পেয়ে থাকেন? আচ্ছা, এটা যদি আমি আসলে কানের যে ইএনটি স্পেশালিস্ট আমি যদি একটু ভাগ করে বলি, যেমন বিভিন্ন বয়স ভেদে কানের রোগ ভিন্ন ভিন্ন হইতে পারে। জি, কিছু বাচ্চাদের হয়, কিছু বড়দের হয়। আবার কানের অ্যানাটমি যদি চিন্তা করি, আল্লাহ পাক আমাদের কানটা যে স্ট্রাকচার দিয়ে তৈরি করে দিয়েছেন, সেই অ্যানাটমি নিয়ে যদি চিন্তা করি, যেমন আমাদের কানের তিনটা পার্ট। একটা হলো বাইরের কর্ণ, বহির্কর্ণ বলি, একটা হলো মধ্যকর্ণ, আর একটা হলো ইনার ইয়ার, যে অংশটা সরাসরি আমাদের সাউন্ডটা ট্রান্সমিট করে ব্রেনের দিকে নিয়ে যায়। সো আমাদের এই অর্গানগুলো যদি আমরা একটা একটা করে ধরে ধরে আলোচনা করি, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি কানের সব প্রবলেমগুলো আজকে আলোচনার মধ্যে চলে আসবে। তো মোটামুটি খুব কমন যদি বলি বহির্কর্ণের প্রবলেম, তার মধ্যে খুব কমনলি আমরা আসি যেমন কানে ব্যথা নিয়ে আসি পেশেন্টরা। জি, তো কানে ব্যথার কজের মধ্যে একটা কজ থাকে যেমন অটাইটিস এক্সটার্না বলি, অর্থাৎ কান খুঁচিয়েছে, খোঁচায় ওখানে ইনফেকশন হয়েছে, ব্যথা হচ্ছে। ইম্প্যাক্টেড ওয়াক্স, আমরা যেটা বাংলায় বলি কানের খোল, অনেক সময় কানের মানুষের খোল হয়, ওইটা বা ময়লা হয়, ওইটা পরিষ্কার করার চেষ্টা করতে যে ইনজুরি হওয়ার পরে আবার ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এটা নর্মালি বাইরের কানের সমস্যা। জি, আর মধ্যকর্ণের প্রবলেম তো খুবই কমন, বিশেষ করে বাচ্চাদের আমরা প্রচুর পাই, যেমন
আমরা বলি অ্যাকুট অটাইটিস মিডিয়া, অর্থাৎ কানের মধ্যকর্ণে ইনফেকশন হয়। তারপরে এটা অনেক সময় ক্রনিক অটাইটিস মিডিয়া হয় বা সিএসএম হয়, ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, যেটা কান পাকা রোগ বলে, কান পাকা রোগ নামে পরিচিত। এবং এই রোগগুলোর কমপ্লিকেশন হিসেবে অনেক রোগ হয়, সেগুলো নিয়ে আমাদের কাছে আসে। এই যে আমি প্রথমেই বলেছি যে ব্যালেন্সের প্রবলেম, রোগীর ব্যালেন্সের সমস্যা, মুখ বাঁকা হয়ে গেছে, ইভেন ব্রেন অ্যাবসেস, ব্রেনে ফোড়া, মানে কান থেকে সমস্যাটা ব্রেন পর্যন্ত যেতে পারে, এবং সেটা তার লাইফ থ্রেটনিং কন্ডিশন, অনেক পেশেন্ট মারাও যেতে পারে, এইরকম একটা অবস্থা হতে পারে। তবে ইনার ইয়ারের যদি সমস্যা বলি, তো ইনার ইয়ারের সমস্যার মধ্যে ব্যালেন্সের একটা বড় সমস্যা, পাশাপাশি হিয়ারিং লস, বধিরতা একটা বিশাল সমস্যা। বিশেষ করে আমাদের এই আধুনিক সময়ে সাউন্ড পলিউশন এমনভাবে বাড়ছে, এটাও অন্যতম কারণ একটা মানুষের বধিরতা বাড়ার। প্লাস কিছু মানুষ জন্মগতভাবেই বধির হয়ে আসে। আমরা আসলে এই সবগুলো বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং এগুলো থেকে আসলে উত্তরণের উপায়কে আপনার কাছ থেকে আমরা পরামর্শ নেব। যেহেতু বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কানের বিভিন্ন সমস্যায় ভুগছেন, এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে হয়তোবা অনেকেই সচেতনতার অভাবে কিংবা আর্থিক সংকটের কারণে সঠিক মতো চিকিৎসা অথবা সঠিক পরামর্শের অভাবে চিকিৎসা পাচ্ছেন না। আশা করি আপনার মতামত এবং পরামর্শের আলোকে আমাদের দর্শকেরা সঠিক চিকিৎসার একটি রাস্তা পাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে আপনার কাছ থেকে যে রোগটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কান পাকা রোগ। কান পাকা রোগে তো মেডিকেল নিশ্চয়ই টার্ম রয়েছে, তো আমরা সাধারণভাবে যেটাকে কান পাকা রোগ নামে জানি, সেখানে আসলে রোগীরা কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? এটা আসলে সবচেয়ে কমন একটা রোগ, মিডল ইয়ারের ডিজিজের মধ্যে কান পাকা রোগ। কান পাকা রোগরা প্রথম যে সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসে বা ভুগে, সেটা হলো কান দিয়ে ডিসচার্জ আসে, পাস আসে বা পুজ আসে। জি, এই পুজটা পানির মতো পাতলাও হইতে পারে, আবার খুব দুর্গন্ধময় পুজ হইতে পারে, এবং এটা ভেরি এম্বারেসিং সিচুয়েশন। সে তার স্কুল, কলেজ অথবা ফ্যামিলি লাইফ, ডে টু ডে লাইফে খুব হ্যাম্পার হয়। এই জন্য পেশেন্টরা আসলে কানের এই প্রবলেম নিয়ে আসে। দ্বিতীয় হলো পেশেন্টরা কানে কম শোনে, এই সমস্যার কারণে কানে কম শুনতে কানে পারে। যখন কান পাকবে আলটিমেটলি পেশেন্ট কানে কম শুনবে, কারণ কোনো একটা ডিসচার্জ কানের পর্দা ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে আসছে। তার মানে হলো তার টিম্পানিক মেমব্রেনটা বা পর্দাটা ওইটা মানে স্বাভাবিক অবস্থায় নাই, ফলে ওখানে হয়তো ছিদ্র হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে, এই কারণে সে আসলেই কম শুনবে। এটা একটা বড় সমস্যা। এরকম লক্ষণ যদি কারো প্রকাশ পায়, স্বাভাবিকভাবে একজন মানুষ যিনি প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, অনেক সময় যে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, এই অনুভূতি বা এই চিন্তা অনেক সময় অনেকের ভিতরে আসে না, দেরি করে ফেলে। তো আসলে তাৎক্ষণিকভাবে এরকম সমস্যাগুলো হলে তারা কি করবেন? আসলে একটা ব্যাপার কি, মানে আমাদের জন্য দুঃখজনক যে আমরা বাংলাদেশে আসলে অনেক চিকিৎসক আছেন, তারপরেও আমাদের প্রপার ডিস্ট্রিবিউশন নাই আসলে। জি, প্রত্যন্ত অঞ্চলে এখনও নাক কান গলা সার্ভিস মানুষ পাচ্ছে না, বা অনেক জায়গায় চিকিৎসক নাই। আর ভালো দিক আবার এটাও আছে, যেমন আমাদের বাংলাদেশে এমন উপজেলা খুব কমই আছে যেখানে সপ্তাহে কোনো না কোনো দিন একজন ইএনটি বিশেষজ্ঞ যান না। সো এটা একটা ব্যাপার। আমার কাছে আজকের এই আলোচনার মধ্যে মূল ফোকাস যেটা আমি দিতে চাই সেটা হলো সচেতনতা। জি, পেশেন্ট বুঝতে হবে যে এটা আমি যদি না করি আমার কি ক্ষতি হবে, জি, আমি যদি চিকিৎসা না নিই আমার অসুবিধা কি হবে, এটা যদি উনি বুঝতে পারেন তাহলে উনি নিজের চিকিৎসা নিজে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সেটাই আমরা আগে আপনার কাছে শুনতে চাই যে কানের এই লক্ষণগুলো যদি কারো কাছে প্রকাশ পায় এবং তিনি অবহেলা করে, আমি কয়েকটা কারণের কথা বলছি, অবহেলা করে হতে পারে, সচেতনতার অভাবে হতে পারে, আর্থিক সংকটের কারণে হতে পারে, আবার সঠিক দিক নির্দেশনা জানা না থাকার কারণে হতে পারে। যদি এটার কান পাকা রোগ আপনি যেটাকে বললেন, এটা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করে কি ক্ষতি হতে পারে? একটা তো আমি প্রথমেই বলেছি যে রোগের যে সিমটম এটাই তাকে কষ্ট দিচ্ছে। জি, ব্যথা, পাস বেরোচ্ছে, একটা অ্যানোয়িং সিচুয়েশন, এর বাইরে পেশেন্ট কানে কম শুনতেছে। জি, হ্যাঁ, এগুলো তো এইটা পেশেন্ট ভুক্তভোগী, কিন্তু যেটা কমপ্লিকেশন হতে পারে এই ইনফেকশনটা, যদি আমরা তো বলি কান পাকা দুই ধরনের আছে, একটা সেফ ভ্যারাইটি, একটা আনসেফ ভ্যারাইটি। জি, যদি আনসেফ ভ্যারাইটি হয় তাহলে এটা আমরা বলি কোলিস্টিওটোমা। এটা কি করে, কানের পাশে যে হাড় আছে আমাদের ম্যাস্টয়েড হাড়, এটাকে খেয়ে ফেলে, এবং এইটা আলটিমেটলি এই ইনফেকশনটা ব্রেনে ছড়ায় যায়। সো কান পাকালো রোগ বা সিএসএমের যত কমপ্লিকেশন আছে, ব্রেন অ্যাবসেস থেকে শুরু করে ইভেন পেশেন্টের আমাদের ফেশিয়াল নার্ভ থাকে, এটা কানে, আপনি জানেন যে কানের ভিতর দিয়ে যায় কানে, তো ফেশিয়াল নার্ভ হয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে, তার ব্যালেন্সে প্রবলেম হতে পারে, যে সে হাঁটাচলা স্বাভাবিক করতে পারবে না, মাথা ঘোরাচ্ছে, তার মাস্টাইডাইটিস হতে পারে, তার ব্রেন অ্যাবসেস হয়ে পেশেন্ট স্ট্রোকের মতো ফিচার নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারে, ইভেন পেশেন্ট মারাও যেতে পারে, ভয়ঙ্কর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই মূল কথা হলো যে তার রোগটা আগে ডায়াগনোসিস হওয়া প্রয়োজন। যদি কান পাকা হয়
এটার চিকিৎসা খুবই সিম্পল এবং বাংলাদেশে সব জায়গায় তার চিকিৎসা আছে। মেডিকেল ম্যানেজমেন্ট করি আমরা অনেক সময়, করলে অনেক সময় কন্ট্রোলে থাকে, এবং এরপরে যদি পারফোরেশন থাকে বা ছিদ্র থাকে, এটা আমরা পর্দা প্রতিস্থাপন করতে পারি ছোট একটা অপারেশনের মাধ্যমে, এবং এটা অবশ্য করে লোকালে করা যায় এরকম একটা অপারেশন করে, আর আলটিমেটলি পর্দা প্রতিস্থাপন হয়ে গেলে বা তার যে কজটা, যে কারণে তার কান পাকা, সেটা যদি আমরা ওখান থেকে মুক্তি দিতে পারি, তাহলে রোগী সুস্থ হয়ে যায়। আর আনসেফ ভ্যারাইটিও যদি হয়, ওটার জন্য খুব ভালো চিকিৎসা আছে বাংলাদেশের সকল মেডিকেল কলেজে বা ইভেন ডিস্ট্রিক্ট পর্যায়েও, কিন্তু মাস্টার্ডের অপারেশন, মাস্টার্ডেক্টমি বা মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি, এগুলো এখান থেকে যদি অপারেশনের প্রয়োজন হয়, তাহলে সেটাও এখন বাংলাদেশে খুবই অহরহই হচ্ছে। এটা আমরা দর্শকদেরকে নিশ্চিত করতে পারি। মানুষের সামর্থ্যের ব্যাপার। সরকারি হাসপাতালগুলো একদম বিনামূল্যে হচ্ছে। যেমন আমরা ঢাকা মেডিকেল কলেজে আমি কাজ করি, আমি অনেকদিন ধরেই আছি, এমন কোনো সপ্তাহ নেই 4টা 5টা 6টা অপারেশন হচ্ছে না এই ধরনের অপারেশন একটা ইউনিটে। তার মানে হলো আমাদের এভারেজ 30 কেস হচ্ছে প্রতি সপ্তাহে বিনামূল্যে। এবং এটা একটু আপনার কাছ থেকে প্রাসঙ্গিকভাবে জানতে চাই যে তাহলে দেশের যে পেরিফেরি মেডিকেল কলেজ বা টারশিয়ারি হসপিটাল যেগুলো আছে, সবগুলোতে তো এই ফ্যাসিলিটি নিশ্চয়ই আছে। সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গাতেই ফ্যাসিলিটি আছে। তারপরে আমাদের দক্ষ জনশক্তির যেমন অভাব আছে, ঠিক তেমনি ইকুইপমেন্টের কিছু ঘাটতি থাকতে পারে। কিন্তু তারপরে এখন যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থা এত আধুনিক, যে কারণে মানুষ মানে ডিভিশনাল সিটিতে কিন্তু আমরা দর্শকদেরকে এটা নিশ্চিত করতে পারি যে এই ধরনের সমস্যা যদি আপনার কারো দেখা দেয়, তাহলে তাকে নিকটবর্তী যে কোনো নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার যদি চিকিৎসার শেষ পর্যন্ত গিয়ে অপারেশনের পর্যায়ে যেতেও হয়, সেটারও ব্যবস্থা এখন বাংলাদেশে প্রতুল। এটাকে আমরা অপ্রতুল বলবো না, এবং সেটা নাগালের মধ্যে আছে। অনেক ধন্যবাদ। নাগালের মধ্যে এবং সামর্থ্যের মধ্যে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি একটি শব্দ ব্যবহার করেছেন যে কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া। আমাদের দর্শকেরাও এই শব্দটার সঙ্গে পরিচিত। কানের পর্দা ছিদ্র হওয়া অথবা পর্দা ফেটে যাওয়া, এবং অনেক সময় দেখা যায় যে রোগ থেকে তো হতে পারে, ইনজুরির কারণে হতে পারে। তো আসলে কানের পর্দা যদি কারো ফেটে যায়, তার কি কি সমস্যা হবে প্রাত্যহিক জীবনে, কি কি সমস্যা প্রকাশ পেতে পারে, আসলে যদি একটু আমাদের জানাতেন। এটা আপনি আলোচনা প্রশ্নের মধ্যেই বলেছেন, আসলে দুই ভাবে। একটা হলো আঘাতের কারণে যদি হয়, জি, আঘাতের কারণে যদি কোনো পর্দা ফেটে যায়, তাহলে ব্লিডিং আসতে পারে, সিভিয়ার পেইন হইতে পারে। জি, তো পেশেন্ট নিজে বুঝবে যে আমার একটা ইনজুরি হয়েছে, এবং সে যখন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক তার অটোস্কোপি করে বা অটো এন্ডোস্কোপি করে দেখে বলে দিবেন যে আপনার পর্দা ছিদ্র, এবং ওই অনুযায়ী ম্যানেজমেন্ট দিবেন। এবং সব ক্ষেত্রেই যে ছিদ্র হলেই অপারেশন করতে হয় তা না, অনেক ক্ষেত্রে কি এটা ইনজুরির কারণে যে সকল ছিদ্র হয়, অধিকাংশ ক্ষেত্রেই শুধুই মানে নরমালি ন্যাচারালি ভালো হয়ে যায়। সেটা কি আসলে মানে স্বাভাবিক জীবনে তার ফেরা সম্ভব কিনা? হ্যাঁ, ফুললি স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। অনেক ধন্যবাদ। আর যদি রোগের কারণে হয়, আমরা যেটা বলেছি সিএসএম বা কান পাকা রোগের কারণে পর্দা স্থাপন, তাহলে আমরা কনজারভেটিভ ওষুধ দিই। এটা যখন কান শুকায় যায়, ইনফেকশন যখন থাকে না, তখন আমরা পর্দা প্রতিস্থাপন করি, এবং এটা খুবই সাকসেসফুলি হয় বাংলাদেশে, এবং ট্রেনি ডক্টররা পর্যন্ত এই অপারেশনটা পারেন। সো এটা মানুষ, অধিকাংশ মানুষ জানেন না, অনেকেই মানুষ দেশের বাইরে পর্যন্ত জানেন পর্দা ফেটে গেছে, এখন কি হবে। আমরা এরকম অনেক পেয়েছি যে ইন্ডিয়া বা বিভিন্ন জায়গা থেকে অপারেশন করেছে, সাকসেসফুল হয়নি, আমরা অপারেশন করেছি, ভালো হয়ে গেছে, এরকম প্রচুর আছে। দর্শক, আমরা আসলে আজকে খুবই আশান্বিত হচ্ছি যে কানের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্গের যে চিকিৎসাগুলো এখন অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। দর্শক, এই জন্য আসলে আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করছি। আপনাকে আরো একটা ইনফরমেশন দিই, যেমন আগে অপারেশন করা হতো একটু বড় ইনসিশন দিয়ে, পোস্ট অরিকুলার ইনসিশন দিয়ে, ইভেন এখন আমরা এন্ডোস্কোপি প্রসিডিউর বা পার মিয়াটাল অপারেশনগুলো করতে পারি, ক্যানেলের মধ্যে দিয়ে না কেটে, এভাবেও মানে বা মিনিমাম ইনজুরি করে, মানে যে অপারেশনগুলো, এই প্রযুক্তিগুলো আমাদের দেশে চলে আসছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা খুবই চমকপ্রদ তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি। আমরা আমাদের আবেগ অনুভূতির যে জায়গা, আমাদের বাচ্চাদের কানের সমস্যা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাচ্চাদের কানের আসলে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো আসলে কিভাবে প্রকাশ পেতে পারে, একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ। এটা খুবই কমন কোশ্চেন। আমরা আমাদের জীবনেও কানের ব্যথা নিয়ে ভুগি নেই এমন মানুষ খুব কমই আছে, এবং বিশেষ করে বাচ্চাদের এখানে আমার যদি প্রবলেমটা কেন হচ্ছে এটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। বাচ্চাদের সিনারিটি এমন থাকে যে রাতের বেলায় রাত 2টার সময় উঠে বাচ্চা কান্না করছে, সিভিয়ার কানে ব্যথা। হ্যাঁ, এই অবস্থায় আমরা পরের দিন চেম্বারে অথবা ঢাকা মেডিকেল কলেজে বা আউটডোরে পাচ্ছি। এটা খুব মানে মেইন প্রবলেমটা হলো যে 3টা জিনিস। নাম্বার 1 হলো বাচ্চাদের, আমাদের ম্যাক্সিমাম কানের প্রবলেমটা হলো, যে আবার আসি অ্যানাটমিতে, কানের মিডিল ইয়ারের সাথে নাক
ইউস্টেশন টিউব নামে একটা টিউব সংযোগ রয়েছে। এটা একটা ব্যালেন্স মেনটেন করে, এয়ার প্রেশারের ব্যালেন্স মেনটেন করে, কান এবং নাকের এনভায়রনমেন্টের সাথে ব্যালেন্স মেনটেন করে। এই ইউস্টেশন টিউবটা হলো বাচ্চাদের ক্ষেত্রে হরাইজন্টাল থাকে, মানে আড়াআড়ি থাকে এবং মোটা। জি। তো এই কারণে কি হয়, বাচ্চা খুব সহজেই তাদের টনসিলে ইনফেকশন হলো, গলায় ব্যথা, ওই ইনফেকশনটা ওই পথ দিয়ে তার কানে চলে যাচ্ছে, কানে যেতে পারে। দ্বিতীয় হলো বাচ্চা ফিডার খাওয়াচ্ছে বা মা দুধ খাওয়াচ্ছে, সোয়াই খাওয়াচ্ছে, এটা তার কানে চলে যেতে পারে, যে কান পাকতে পারে। 3 নম্বর হইতে পারে বাচ্চাদের খুবই কমনলি, বাচ্চাদের যেমন ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ছোট বাচ্চারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের আমরা বলি যে লিমফেটিক্স অনেক বেশি থাকে, এই জন্য তাদের ইনফেকশনের ঝুঁকিটাও বেশি থাকে। এবং এইটা আলটিমেটলি যে কোনো রকম ইনফেকশন, নাকের বা গলার, সর্দি লাগবে সিম্পল, ওটা কানে চলে যাচ্ছে এবং কানে যে ইনফেকশন হচ্ছে। এবং বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি কমন হলো মিডল ইয়ার ইনফেকশন, আমরা বলি অ্যাকিউট অটাইটিস মিডিয়া। জি। এবং অ্যাকিউট অটাইটিস মিডিয়া থেকে যখনই ইনফেকশন হয়ে যখন পাস বের হয়, তখন আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এএসএম। তো ডিসচার্জ হয় তখন। এই দুই অবস্থায় আমাদের কাছে বাচ্চারা আসে। আরেকটা মজার ব্যাপার, ছোট বাচ্চা তো সে আসলে বলতে পারবে না, তার ক্ষেত্রে গার্জিয়ানরা কিভাবে খেয়াল করবে? যেটা বুঝবে সেটা হলো যদি কোল্ড থাকে, ঠান্ডা, নাক বন্ধ। 2 নম্বর হলো বাচ্চা জ্বর, সিভিয়ার কানে ব্যথা, কানের পাশটা, কানের ভিতরটা তাকাইলে দেখবে লাল হয়ে গেছে। ইভেন আমরা যখন অটোস্কোপি করে দেখি, একদম নর্মালি তো আমাদের একটু হোয়াইটিশ কালার, গ্রে কালার, গ্রেইশ হোয়াইট কালার আমাদের কানের পর্দা, কিন্তু ওটা রেড হয়ে যায়, লাল হয়ে যায়। তো তখন আমরা আলটিমেটলি বুঝি যে মধ্যকর্ণে একটা প্রদাহ বা ইনফেকশন হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই কোল্ড বা ঠান্ডাটাকে যদি নিয়ন্ত্রণ রাখা যায়, বাচ্চাকে যখন খাওয়ানো হচ্ছে, মারা যখন খাওয়াচ্ছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন অথবা ফিডার খাওয়াচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, যদি একটু বসায় খাওয়ান, তারপরে গোসলের সময় যেন নাকের মধ্যে পানি না যায়, খাওয়ার সময় ধীরে ধীরে খাচ্ছে, এটা বিষম যাচ্ছে না, এরকম যদি সিচুয়েশনগুলো মেনটেন করা যায়, ঠান্ডা কমন কোল্ড থেকে যদি একটু অ্যাভয়েড করা যায়, তাহলে এই সমস্যাগুলো থেকে বাচ্চারা ভালো থাকবে। বাচ্চাদের আরেকটা প্রবলেম আছে, সেটা খুবই মজার ব্যাপার, সেটা হলো মায়েরা খুব অস্থির থাকেন বাচ্চার কানে ময়লা আছে কিনা। এই কারণে ওনারা কি করেন, কানের ময়লা পরিষ্কার করার চেষ্টা করেন, এবং পরিষ্কার করতে যেয়ে অনেক সময় কানের ক্যানেলে, আমরা বলি এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ইনজুরি করেন। যখন ইনজুরি করেন, চুলকায় দিচ্ছেন, তখন তো বাচ্চা ব্যথা পাচ্ছে না, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে সিভিয়ার পেইন নিয়ে আসতেছে। তো এটা একটা কারণ। এবং ওয়াক্স একটা কারণ। এই কারণে আমরা সবসময় বলি যে কান খোঁচানো যাবে না, বাচ্চাদের তো নয়ই, এবং কানের ময়লাগুলো পরিষ্কার আপনার করা দরকার নেই, এটা যেমন আছে থাকবে। এবং যদি পরিষ্কার করতে হয় কখনো, যদি কখনো কোনো প্রবলেম হয়, মানে আমাদের ওয়েদারের কারণে আমরা যারা নন কক্সিয়ান, জি, আমাদের ক্ষেত্রে কানের সাধারণত ওয়েট থাকে ওয়াক্সটা, এবং প্রতিদিন ওই 1-2 মিলিমিটার করে করে আস্তে আস্তে বের হয়ে আসে। আচ্ছা। এবং আমাদের কানের স্কিনের চারপাশে একটা ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার আছে, জি, হ্যাঁ, সিবাম একটা লেয়ার থাকে। সো এটা একটা খুব ন্যাচারাল জিনিস যে এটা স্কিনকে প্রোটেকশন দিচ্ছে। এখন আমি যদি কান খোঁচায় ওই প্রোটেক্টিভ লেয়ারটা তুলে দিই, আমাদের স্কিনে যে ফাঙ্গাস আছে, আমাদের ওয়েদারের কারণে আমাদের কিন্তু প্রচুর ফাঙ্গাস, তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তো ফাঙ্গাল ইনফেকশন হলে ব্যথা হবে। আমরা আসলে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে নিচ্ছি বা পাবো। আমাদের সময় হলো একটা বিরতির, আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসছি। আপনি আমাদেরকে বাচ্চাদের রোগগুলো নিয়ে কথা বলছিলেন, বাচ্চাদের বিষয়ে আমাদের আরও কিছু জানার আছে। বাচ্চাদের অ্যাডিনোয়েড নামে একটা রোগ হয়, সেটার সাথে কানের কোনো সম্পর্ক আছে কিনা এবং সেটা নিয়ে কী ধরনের জটিলতা আমাদের পোহাতে হয় অভিভাবকদের, সে বিষয়গুলো আমরা আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতির সময় হলো, আমরা বিরতির পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কানের রোগে করণীয় বা কানের যত্ন। দর্শক, আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। দেশে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আবারও আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বিরতির পরে শুরু করছি আমাদের আজকের চলমান আলোচনা, কানের যত্ন এবং কানের সমস্যায় করণীয়। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তরুণ এবং প্রত্যয়দীপ্ত নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ENT বিভাগে কর্মরত রয়েছেন। আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে ডক্টর শেখ আব্দুল্লাহ আল মামুন। আপনাকে বিরতি পরে আবারও স্বাগত জানাচ্ছি।
আপনি যেমনটি আমাদেরকে কানের অনেকগুলো রোগ সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমরা আপনার কাছ থেকে বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের কানের সমস্যাগুলো নিয়ে আমাদেরকে কান পাকা রোগ থেকে শুরু করে অনেকগুলো সম্পর্কে আপনি বলেছেন। বাচ্চাদের এডিনয়েড নামে একটা রোগ হয় আমরা জানি, এই এডিনয়েডের সাথে কি কানের কোনো সম্পর্ক রয়েছে কিনা এবং এটার চিকিৎসা করতে গিয়ে অভিভাবকেরা কোনো সমস্যা বা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন কিনা? ধন্যবাদ। নাক কান গলা তিনটা তো একটার সাথে একটা রিলেটেড, যদি আজকে আমাদের আলোচনার টপিক কানের সমস্যা, কিন্তু প্রসঙ্গক্রমেই আমাদের নাক এবং গলার বিষয় চলে আসছে। জি, অ্যাডেনয়েডটা কি আসলে? অ্যাডেনয়েডটা হলো, এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রামই করা যায়। অ্যাডেনয়েডটা হলো এক ধরনের টনসিল। টনসিল যেমন লিম্ফয়েড অর্গান, আমাদের গলার জিহ্বার দুই পাশে দুইটা টনসিল, এটা আমরা চিনি প্যালাটাইন টনসিল হিসেবে। আর অ্যাডেনয়েড হলো ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল, অর্থাৎ নাকের পিছনে, অর্থাৎ বাইরে থেকে বলতে গেলে আলাজিহ্বার উপরে একটা এরিয়া থাকে, এইটা হলো ন্যাজোফ্যারিংস বলে। এই ন্যাজোফ্যারিংসে যদি লিম্ফয়েড অর্গান বা মাংস বৃদ্ধি হয়, সোজা বাংলা যদি বলতে যাই, তো এটাই হলো অ্যাডেনয়েড। এবং এটা সাধারণত বাচ্চাদের হয়। বাচ্চাদের একদম শিশুকাল থেকেই হতে পারে, আপ টু 12 বছর পর্যন্ত অ্যাডেনয়েডটা বড় হয়। এরপর থেকে আস্তে আস্তে ন্যাচারালি রিগ্রেস হয়ে যায়। প্রবলেম যেটা, সেটা হলো কারো যদি লিম্ফয়েড বা অ্যাডেনয়েড হাইপারপ্লাসিয়া থাকে, অর্থাৎ অ্যাডেনয়েডটা যদি বড় থাকে, তাহলে মেইন সিমটমটা হবে বাচ্চা নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, ঘন ঘন সর্দি লেগে থাকবে, ঠান্ডা লেগে থাকবে। তো নাক আমরা একটু প্রথমেই আলোচনা করেছি, যার সর্দি থাকবে, কোল্ড থাকবে কন্টিনিউয়াসলি, তার ওই যে ইউস্টেশন টিউব, ওই টিউবটা ব্লক থাকবে। ইউস্টেশন টিউব যদি ব্লক থাকে, তাহলে আমাদের কানের মিডিল ইয়ার বা মধ্যকর্ণের যে সিক্রেশনগুলো, ওইগুলো তো বের হতে পারবে না, ওখানে জমে থাকবে। জমে থাকলে কি হবে? ওখানে পাকবে, পাকলে কানের ইনফেকশন হবে। যদি নাও পাকে, যদি ফ্লুইডটা থেকে যায়, তাহলে ফ্লুইড থেকে গেলে তো আলটিমেটলি তার শ্রবণ শক্তি কমে যাবে, কারণ বাতাস তো মানে এয়ারের মধ্যে দিয়ে তো সাউন্ডটা যাবে। কিন্তু ওখানে যদি ফ্লুইড থাকে বা পানি জমে থাকে, তাহলে স্বাভাবিকভাবে সাউন্ড যাবে না, কম শুনবে, বাচ্চারা কম শুনবে। তো আমাদের নর্মাল আমরা যে সিমটমগুলো পাই, সেটা হলো বাচ্চারা হাঁ করে ঘুমায়, নাক ডাকে, কানে কম শুনে। বাচ্চাদের যেহেতু বডিতে অক্সিজেন কম যাচ্ছে, তার মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়, বাচ্চারা একটু বোকাশোকা হয়ে যায়, কারণ যেহেতু সে কানে শুনছেন, তার স্কুল পারফরমেন্সটা খুব লো হয়ে যায়। আমরা একটা রোগ ধরার মাধ্যমে একটা বাচ্চা মানে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ জেনারেশন, সে কিন্তু একটা বিশাল ধরনের বার্ডেন থেকে সেভ করতে পারি। কারণ যে কানে কম শুনতেছে, সে তো স্কুলের সামনের বেঞ্চে, সে স্কুল পারফরমেন্স খারাপ, সে পিছনের বেঞ্চে বসবে, আলটিমেটলি লেখাপড়ার প্রতি তার আগ্রহ কমে যাবে। তো সিম্পল একটা অ্যাডেনয়েডের সমস্যা তার লেখাপড়া, তার পরিবারের স্বপ্ন সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে। আর তার ফিজিক্যাল ব্যথা কষ্ট, তার কানে কম শোনার ডিসএবিলিটি, এগুলো তো আছে। তার মানে কি এই যে তার প্রবলেমটা অ্যাডেনয়েডের, যেটা কানের মধ্যকর্ণের মূল সমস্যা নয়, সেক্ষেত্রে যদি চিকিৎসার ক্ষেত্রে তার যদি কানের চিকিৎসায় বারবার করতে থাকা হয়, তাহলে তো তার প্রবলেমটা সলভ হবে না। এই জন্য প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে মূল ব্যাপারটা হলো আমরা ডায়াগনোসিস করে আমরা মূল প্রবলেম কোথায় সেখানে যাওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ওইটা যদি আমরা রিমুভ করতে পারি, দেন ট্রিটমেন্ট হয়। এবং এই জন্য এই সকল পেশেন্টকে আমরা, যাদের অ্যাডেনয়েড এবং টনসিলাইটিস, যাদের সোর্স অফ এয়ার ইনফেকশন, তাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড এবং টনসিলের চিকিৎসা করি। তারপর কানের মধ্যে যদি লং টাইম ফ্লুইড জমে থাকে, আমরা সার্জারি করে, অপারেশন করে সেই ফ্লুইডটা বের করে আমরা ভেন্টিলেশন টিউব দিয়ে দিই, যেন ভিতরে আর কোনো ফ্লুইড না থাকে। তখন বাচ্চারা আবার স্বাভাবিক শোনে। এবং আমরা খুব একটু সময় নিচ্ছি যে আমরা এটা একজন চিকিৎসক হিসেবে বা ইএনটি স্পেশালিস্ট হিসেবে খুবই আনন্দদায়ক যে ওনার গার্জিয়ানরা আসে যে স্যার আমার বাচ্চাটা শোনে না কানে, খুবই কম শোনে, অথচ একটা সিম্পল অপারেশন করে পরের দিন থেকে বাচ্চা সুন্দর খেলে বেড়াচ্ছে, সব শুনতে পাচ্ছে। এটা একটা অন্যরকম আনন্দের ব্যাপার এবং এটা ফুললি রিকভারি করা সম্ভব। তার মানে অভিভাবকদেরকেও এ ব্যাপারে একটু সচেতন হতে হবে এবং চিকিৎসক যদি পরামর্শ দেন যে তার এডিনয়েডের অপারেশন করলে বাচ্চাটা ভালো হয়ে যাবে, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্ন চিত্তে সে অনুমতি দিয়ে সেই কাজে এগিয়ে যাওয়া উচিত। কারণ কানের চিকিৎসাগুলো তো আর তার এই সমস্যাটা যাবে না। আসলে চিকিৎসকের উপর আস্থা রাখতেই হবে। আমাদের রোগীরা অনেক আস্থা রাখেন এবং এই কারণেই ডাক্তার যদি সুন্দর করে বোঝায় বলেন, আমার ধারণা গার্জিয়ানরা যদি বুঝতে পারেন, তাহলে আলটিমেটলি চিকিৎসা ক্ষেত্রে এই হবে না। এই জন্য পারস্পরিক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে আমাদের আলোচনার শেষ অংশে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কান যেহেতু আমাদের প্রধান শ্রবণ অঙ্গ, কান আমাদের
শ্রবণ অঙ্গ এবং তার প্রধান কাজই হচ্ছে আমাদের শ্রবণ কার্যে সম্পাদন করা। তো সেক্ষেত্রে শ্রবণ শক্তি যখন কমে যায়, যেটাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, কানে কম শোনা অথবা বধিরতা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা জানতে চাই যে বধিরতার আসলে কি কি কারণ রয়েছে। ধন্যবাদ, এটা খুবই কমন টপিক। আমাদের কাছে আমরা অনেক পেশেন্ট পাই আসলে যারা বধিরতা নিয়ে আসছেন, এবং দুই ধরনের রোগীরাই আসেন, বাচ্চারাও আসে এবং যারা বয়স্ক তারাও আসেন, আবার ইয়াং অ্যাডাল্টও আসেন। তো একটু যদি ক্লাসিফাই করে বলি, যেমন বয়স বাড়লে যেমন আমরা চোখে চশমা নিচ্ছি, চোখের শক্তি কমে আসছে, তেমনি কানে শ্রবণ শক্তি কমে যাবে, এটা নর্মাল, এটা খুব অ্যাবনর্মাল না, প্রেসবাইকোসিস বলে। কিন্তু যদি অনেক বেশি কমে যায়, যেটা তার ডে টু ডে লাইফে হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে হেয়ারিং এইড দিয়ে তাকে সাপোর্ট দিতে পারি। দ্বিতীয়ত হলো যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, প্রচুর সাউন্ডের মধ্যে কাজ করেন, ইভেন আমরা ঢাকা শহরে যারা থাকি, আমাদের নর্মাল ঘরে যেখানে আমরা ঘুমাবো সেখানে অনেক সাউন্ড চলে আসে, রাইট। সো এরকম 80-90 ডেসিবেলের উপরে যদি পারসিস্টেন্টলি সে যদি এরকম সাউন্ডের মধ্যে সে জীবনযাপন করে, তার মধ্যে বধিরতা আসবে এবং আস্তে আস্তে সে কানে কম শুনবে। তো এটা একটা বড় ব্যাপার। আবার আরেকটা কারণ আছে যেটা না বললেই নয়, সেটা হলো সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আজকের প্রোগ্রামটা যেহেতু সচেতনতামূলক, তো এটা নিয়ে আমাকে দু একটা কথা বলতে হবে। সেটা হলো হঠাৎ করে আপনি দেখছেন আপনি কানে কম শুনতেছেন, হয়তো ঠান্ডা লাগছে, একটা ভাইরাল ইনফেকশন, জ্বর হইলো, হঠাৎ করে আপনি কানে কম শুনতেছেন, কি করবেন? রোগীরা সাধারণত এটাকে গুরুত্ব দেয় না, মনে করে এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু এটাকে খুবই সিরিয়াস নিতে হবে। কারণ হলো ভাইরাল ইনফেকশন বা ইনার ইয়ারের ইনফেকশন যদি হয়, তাহলে আমাদের ওখানে আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, বিভিন্ন সেল আছে, নার্ভ আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায় ওটা রিপেয়ার হয় না, এটা আজীবনের জন্য সে কম শুনবে। এই জন্য যখনই আপনি কানে কম শুনবেন, ইমিডিয়েট কোনো ইএনটি সার্জনের কাছে বা ইএনটি স্পেশালিস্টের কাছে যাবেন যে আমি কম শুনতেছি। এবং যদি এই সকল সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস যদি ডায়াগনোসিস হয়, এটা কিন্তু প্রপার টাইমে একদম ডে ওয়ানে যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। আর যদি ট্রিটমেন্ট সময় মতো করা না যায়, সে কিন্তু স্থায়ীভাবে বধিরতার মুখোমুখি হবে। তাহলে এটা গেল হলো সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা ভাইরাল ইনফেকশন ইত্যাদি ইত্যাদি। এবার আমরা যদি আসি বাচ্চাদের, যেটা আমার একটা বড় ইস্যু আজকের প্রোগ্রামে আসারও একটা কারণ, সেটা হলো ইউরোপ আমেরিকাতে একটা বাচ্চার যেভাবে স্ক্রিনিং হয় আমাদের দেশে হয় না। আমরা বাচ্চা খুবই নেগলেক্টেড থাকে, আমরা বুঝতেও পারি না, গার্জিয়ানরাও সচেতন না। সেটা হলো ছোটোবেলায় বাচ্চাদের কিন্তু অনেক হিয়ারিং লস থাকে, যখন 3 মাস 4 মাস বা 6 মাস পরে আপনি কানের পাশে বাচ্চার এরকম সাউন্ড করছেন, বাচ্চা তাকাচ্ছে না, তার মানে কি সে শুনতে পাচ্ছে না, শুনছে বা শুনতে পাচ্ছে না। এটাকে অ্যাড্রেস করতে হবে একদম শিশুকালে। যদি অ্যাড্রেস করা যায় যে বাচ্চা অবস্থায় সে শুনছে না, তাহলে এটাকে খুব সিরিয়াস নিতে হবে, নিয়ে তার টোটাল থরো চেক আপ করে দেখতে হবে যে তার ককলিয়া অর্থাৎ কান, ইনার ইয়ার, এগুলো কি ফাংশনিং কিনা। যদি দেখা যায় সে জন্মগতভাবেই বধিরতায় আক্রান্ত, তাহলে সে তো সমাজের জন্য বোঝা হবে। সে যখন কানে শুনবে না, সে কথা বলা শিখবে না, কথা যে বলতে পারে না, যে কানে শোনে না, সে তো আসলে ফাংশনলেস সমাজে, তো বোঝা। কিন্তু আজকে পৃথিবী এত আগায় গেছে, আমাদের বাংলাদেশেও। আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে তারপর আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, জি। কানের সুবাদে সবসময় কানে হেডফোন রাখি আর কি, সবসময় একদম কন্টিনিউ হেডফোন থাকা লাগে আমার। জি। তো প্রায় সময় কি কান গরম হয়ে মাথা থেকে জিম জিম করে ধরে যায়, তো এইটা থেকে বাঁচার মানে অন্য কোনো, আমার কাজের ক্ষেত্রে হেডফোন লাগানোও লাগে, এই থেকে অন্য কোনো উপায় আছে কিনা? প্রশ্নটি বুঝতে পেরেছেন, এটা কোনো সমস্যা হবে কিনা শুধু? জি দর্শক, অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ধন্যবাদ। আমি দর্শকের প্রশ্নের অ্যান্সারে আসবো। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো বাচ্চাদের বধিরতা। জি। তো আর্লি অবস্থায় আপনি যদি ধারণা করেন, মানে দর্শকরা যদি চিন্তা করেন তার বাচ্চা কম শুনতেছেন, অবশ্যই তার অ্যাসেসমেন্ট দরকার। এই জন্য একজন ইএনটি স্পেশালিস্টের পরামর্শে যাবেন। দেখবেন যে বাচ্চা যদি কানে আসলেই কম শুনে বা না শুনে, তাহলে তার আর্লি ট্রিটমেন্ট করা সম্ভব। সেটা হলো আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করি জন্মগত বধির বাচ্চাদের জন্য। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বর্তমান যেটা বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, সিলেট, চিটাগং মেডিকেল কলেজ, সিএমএইচগুলা, অসংখ্য প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সরকারি উদ্যোগে এবং ইভেন প্রাইভেটেও আছে, যেখানে ককলিয়ার ইমপ্ল্যান্ট করা যায়, অর্থাৎ একটা ডিভাইস বসানো যায় অপারেশন করে
যেটাতে যে বাচ্চা জন্ম থেকে একদম শোনে না সে কিন্তু ফুললি শুনতে পারবে, এবং শুনলে তার কথাবার্তা আসবে, সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। অর্থাৎ সমাজের বিশাল একটা বার্ডেন থেকে একেবারে জীবনের শুরুর দিকে চিকিৎসাটা যদি তার সঠিকভাবে রোগটা ধরে করা যায়, সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং আরো মজার ব্যাপার হলো এই বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই ডিভাইসটা অনেক কস্টলি কিন্তু ফ্রি দিচ্ছে। সো এটা কিন্তু ফ্রি পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে সম্ভব, শুধুমাত্র সচেতন হয়ে আসতে হবে। আমার মনে হয় যে আজকে এবং দেরি হওয়া যাবে না। যদি দেরি হয়, বাচ্চাদের যদি পোস্ট লিঙ্গুয়াল এজ, অর্থাৎ সে কথাবার্তা শেখার বয়স পার হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তখন কিন্তু এই মেশিনে খুব একটা লাভ হবে না, কারণ সে তো তার লার্নিং স্টেজে নাই। এই জন্য এটা আর্লি ডায়াগনোসিস করতে হবে, এবং যত দ্রুত সম্ভব উইদিন 5 বলি আমরা সবসময় বলি, বিলো 5 পারলে 1 বছর এই বয়সে আমরা পারলে অপারেশন করে ফেলি, এবং করলে বাচ্চা। আমার মনে হয় যে আজকের প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা, যে বাচ্চাদের ছোটবেলায় জন্মের পরপরই তার এই হিয়ারিং প্রবলেম আছে কিনা এটাকে আইডেন্টিফাই করা, এবং আল্লাহ না করেও যদি কারো সমস্যা হয়ে থাকে চিকিৎসা নিলে সেটার আসলে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। আমাদের আসলে ফোন আসছে, আমরা আমাদের দর্শক যিনি ফোন করেছেন তার উত্তরটা আগে যদি দিয়ে দিতেন। আচ্ছা, যিনি ফোন দিয়েছেন তিনি হলো বলেন যে পারসিস্টেন্ট সবসময় উনি হেডফোন ব্যবহার করতে হয়। এটা আসলে আমাদের কানের যত্নের জন্য এটা ঠিক না, এটা উচিত না, কারণ আপনি তো কোনো একটা জিনিসকে ওভার ইউজ করলে, মিস ইউজ করলে তো সেটার আলটিমেটলি সেটা ফাংশন। আমাদের আরেকটা ফোন আসছে, আমরা ফোনটা নিয়ে এই উত্তরটাতে আবার যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নজরুল, বাচ্চা পাবনা। জি, আমার একটা স্যারের কাছে জানার ছিল প্রশ্ন। জি, আমার মামাতো ভাই, ওর বয়স 10 হবে। ও আসলে কথা শুনতে পারে, বুঝতে পারে, বলতে পারে না। এখন আগে কিছুই বলতে পারতো না, এখন মা বাবা এটুকু বলতে পারে। আর পরিবারের যে সম্পর্কগুলো বোঝে, যে আমরা যে তার ফুফাতো ভাই ভাই এটাও বোঝে, তারপরে কোনো আত্মীয় স্বজন আসছে তার কি সম্পর্ক এটাও বোঝে, বাট কথা বলতে পারে। চেষ্টা করে এইভাবে করে বোঝায় আর কি। এই ক্ষেত্রে কোনো পরামর্শ যদি স্যার দিতেন। দর্শক আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা স্যারের কাছ থেকে আপনার এই প্রশ্নের পরামর্শ নিচ্ছি ইনশাআল্লাহ। স্যার, দুইটা প্রশ্ন এসেছে, আমরা প্রথম প্রশ্নটা যদি। প্রথম প্রশ্ন, উনি জানতে চাইছেন উনি কি করবেন, ওনার জন্য ক্ষতিকর কিনা। হ্যাঁ, ওনার জন্য ক্ষতিকর। ওনার জন্য পরামর্শ হলো আপনি সবসময় টানা হেডফোন ব্যবহার করবেন না, ব্রেক দিবেন, পারলে ইউজই করবেন না। আমরা তো বলি যাদের প্রবলেম হয় তাদেরকে লাউড স্পিকার কথা বলতে বলি। জি, যত কম সময় আপনি ফোনে থাকতে পারেন কানেক্টেড, বিশেষ করে সাউন্ডের জন্য। আর যদি এটা আপনার প্রফেশন হয় তাহলে যেটা করবেন, ব্রেক নেবেন, কিছুক্ষণ শুনবেন, আবার ব্রেক করবেন, লো ভলিউমে রাখবেন, যেন বেশি ভলিউমে শুনতে আরাম লাগে কিন্তু ওইটা তার জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য ভলিউমটাকে প্রপারলি সেট করবেন এবং কিছুক্ষণ পর ব্রেক দিবেন। এটা হলো ওনার জন্য আমার পরামর্শ। আর দ্বিতীয় যে দর্শক পরামর্শ চেয়েছেন, আসলে উনি কিভাবে নিশ্চিত যে কানের উনি ভালো শোনে? বাচ্চা ভালো শুনলে তার সাধারণত কথা স্পিচও সুন্দরভাবে ডেভেলপ করার কথা। যদি এমন হয় কানে ভালো শুনছে তারপর ডেভেলপ হচ্ছে না, তাহলে আমরা এটাকে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস মনে করা যেতে পারে। যে এটা যেমন হয় এখন ইদানিং বাচ্চারা অনেক মোবাইল ডিভাইস আরও অ্যাডিক্টেড, তারা আসলে বোঝে না সে কোন ভাষাটাকে নিবে। সো সে এটা একটা পেডিয়াট্রিক একটা বড় ধরনের প্রবলেম, এবং এটা ক্ষেত্রে চাইল্ড সাইকিয়াট্রি বা চাইল্ড নিউরোলজিস্টের কাছে যাবে যে তার এই কথার বিকাশটা হচ্ছে কেন। হ্যাঁ, একটু ক্লিয়ার করা ভালো, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমাদের ইএনটি কাছে আসতে হবে, আমরা ইএনটি দেখতে চাই কিনা। 2 নম্বর হলো তার যে অর্গান দিয়ে তার ভয়েস বের হয়, কথাবার্তা হয়, সে অর্গান ঠিক আছে কিনা, এটুকু আমরা আসলে দেখে দিব। আর বাকিটা যদি দেখবে হলো নিউরোলজি, চাইল্ড নিউরোলজি, অথবা পেডিয়াট্রিশিয়ান, অথবা বিভিন্ন জায়গায় শিশু বিকাশ কেন্দ্র আছে, সেটা ইভেন চাইল্ড সাইকিয়াট্রিস্ট, যে এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা যেটা তার মানসিক বিকাশ সে বাধা হচ্ছে। ইভেন অনেক সময় মাইল্ড অটিজম থাকতে পারে, আমরা সবাই এখন পরিচিত যে বাচ্চাদের মধ্যে মানে বিকাশগত সমস্যা যেটাকে অটিজম বলে। সো আলটিমেটলি বাচ্চাকে প্রপার রিহ্যাবিলিটেশন করতে হবে, যেহেতু 10 বছর বয়স। সো এখনই তাকে প্রপার ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, এবং এই জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেমন যেসব জায়গায় আছে, যেমন ঢাকা মেডিকেল আছে, বিএসএমও আছে, বা অনেক প্রাইভেট সেটআপে আছে, তাহলে তারা গার্জিয়ানরা একটু সিরিয়াস হবেন, হয়ে বাচ্চাকে ফুললি অ্যাসেস করাবেন এবং ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, তাহলে আশা করা যায় অনেকখানি রিকভারি ইমপ্রুভ হবে। মানে এই বিষয়টা দর্শককে ক্লিয়ার করা উচিত যে কোনো বাচ্চা যদি জন্ম থেকেই কানে না শুনে তাহলে তার বাকশক্তি ডেভেলপমেন্ট হবে না বা হয় না। কিন্তু এর পাশাপাশি তো এটাও হতে পারে তার কান ঠিক আছে, শুধুমাত্র অন্য কারণে তার
বাকশক্তি ডেভেলপ হয়নি, এটাও তো হতে পারে। এটা হতে পারে, এটা তাহলে আমাদের ওই রোগীর ক্ষেত্রে দুইটাই তো অ্যাসেস করতে হবে। হতে পারে, দেখা উচিত। তবে যার হিয়ারিং আছে, জি, আমরা জন্ম থেকে প্রকৃতি থেকে পরিবেশ থেকে শিখি, জি, যেটা শুনি সেটা আমরা ডেলিভারি দিই। জি, জি। সো এটা একটা ন্যাচারাল মানুষের আর্জ। জি। সো বাচ্চাদের যদি কান ঠিক থাকে সে কথা বলে, আশা করি কথা বলতে পারবে। দর্শক, আশা করি আপনি আমাদের আজকের অতিথির এই সুন্দর পরামর্শ থেকে আপনার সেই আত্মীয়ের ব্যাপারে তার পরিবারকে একটি ভালো পরামর্শ দিতে পারবেন, যেন এই বাচ্চাটা, তার তো জীবন সামনে বাকি আছে, সে যেন সঠিক চিকিৎসা পেয়ে অন্তত সমাজের বোঝা যেন সে না হয়। আমাদের দর্শক আমাদের অতিথি আশান্বিত করেছেন যে তিনি তার অনেকাংশেই ডেভেলপমেন্ট সম্ভব ইনশাআল্লাহ। আমাদের আসলে সময় শেষ হয়ে গিয়েছে। আমরা শেষ অংশে আপনার কাছ থেকে আরও দু একটি বিষয় জানতে চাই, যে আমাদের দর্শকেরা ফেসবুক এবং ইউটিউবে অনেকেই আমাদেরকে দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, এবং আমাদের বেশ কিছু কমেন্ট এসেছে এবং প্রশ্ন এসেছে, আমরা একটু এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। আমাদের দর্শকেরা অনেক চমৎকার কিছু কমেন্ট করেছেন। আলমগীর এসকে তিনি বলেছেন শুভকামনা মামুন স্যারের জন্য, আমরাও মামুন স্যারের জন্য শুভকামনা জানাই। সোহাগ অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। আমাদের সহল মোহাম্মদ আমাদেরকে দেখছেন, সহল মোহাম্মদ বলছেন নাইস। আপনাকে ধন্যবাদ সহল মোহাম্মদ আমাদেরকে দেখার জন্য। এরকম অনেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন প্রোগ্রামকে। দর্শক, আপনাদের এই ভালোবাসা এবং অ্যাপ্রিসিয়েশন আসলে আমাদের প্রোগ্রামগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জন্য অনুপ্রেরণা হয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য। এখানে একটি প্রশ্ন এসেছে, শাহরিয়ার কবির তিনি প্রশ্ন করেছেন, আমি শাহরিয়ার, ঘুমালে নাক ডাকা আমার সমস্যা, এটার সমাধানে কি করা যায়? যদি আমাদের এই দর্শককে একটু সংক্ষেপে পরিচয় মানে এটার একটা পরামর্শ দিতেন, এবং এটা আসলে একটা বড় সমস্যা, অনেকেরই এই সমস্যাটা আছে, ঘুমালে নাক ডাকা রোগ, তাদের আসলে জন্য কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। এটা আসলে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক এবং একটা বড় একটা সাবজেক্ট। আসলে খুবই সংক্ষিপ্তভাবে যদি বলি, সেটা হলো আমরা খুব মনে করি যে খুব শান্তিতে নাক ডাকে, আসলে নাক ডাকা কিন্তু শান্তির ব্যাপার না। নাক ডাকা অনেক সময় রোগের কারণ এবং অনেকগুলো রোগের সূচনা সৃষ্টি করে বা রোগগুলো ক্রিয়েট করতে হেল্প করে। তো নর্মালি আমরা কমনলি যেটা দেখি, সাধারণত নাকের স্পেস যদি কম থাকে তাহলে নাক বাতাস যাওয়া কমে যাবে। সো এটা আমাদের অ্যাসেস করতে হবে যে পেশেন্ট যিনি ফোন প্রশ্ন করেছেন, আগে আলটিমেটলি তাকে অ্যাসেস করে দেখতে হবে যে ওনার কি নাকের এয়ার স্পেস যাওয়া কারণটা বের করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক সময় হাড় বাঁকা থাকে, নাকে মাংস বৃদ্ধি থাকে, নাকে স্পেস যদি ন্যারো থাকে, তো ন্যারো স্পেস দিয়ে যখন সাউন্ড বাতাস যায় তখন তো একটু সাউন্ড হতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় হলো উনি যদি ওবেস হন, শরীরে ওয়েট যদি বেশি থাকে, তাহলে কি হয়, আমাদের এই মাসেলগুলো তাকে প্রেশার দিয়ে রাখে, তার সফট প্যালেট, উভুলা, বিভিন্ন অর্গানগুলো একটু ঝুলে পড়ে, ল্যাক্স হয়ে যায়। তখন কি হয়, যখন উনি শুয়ে পড়ছেন ঘুমানোর সময় সবগুলো ল্যাক্স হয়ে গেলে স্পেস আরও কমে যায়, তখন বাতাসটা নাক দিয়ে ঢুকতেছে কিন্তু নিচে দিয়ে লাংসে যাচ্ছে না, অর্থাৎ এয়ারওয়েটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকতে পারে। তো আলটিমেটলি এটা ফুললি অ্যাসেস করা দরকার যে এটা খুবই স্বাভাবিক নাক ডাকা, নাকি এটা আসলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বা আমরা বলি যে অবস্ট্রাকশন আছে এয়ারওয়েতে, শ্বাসনালীর কোথাও কোনো বাধা সৃষ্টি হয়ে, কোথাও বাধা সৃষ্টি হওয়ার কারণে তার হচ্ছে এটা, বা এটা শুধু নাক ডাকার মধ্যেই সীমাবদ্ধ, নাকি তার ঘুমের মধ্যে দম আটকে আসতেছে, যেটাকে বলি আমরা স্লিপ অ্যাপনিয়া। এটা একটা আরেকটা ভয়ঙ্কর ব্যাপার যে এরকম কিছু কিনা। সো আলটিমেটলি ফুল অ্যাসেসমেন্ট, তার অ্যাসেসমেন্ট আসলে উনি কোথায় গিয়ে করাবেন? উনি যে কোনো একজন ইএনটি পরিচিত, যে কোনো একজন ইএনটি স্পেশালিস্ট বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যেতে পারেন, যে ওনার এই প্রবলেম, ওনারা অ্যাসেস করে দেখবেন যে ওনার কি অবস্থা। যদি সেটা স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে তো সমস্যা নেই। আর যদি এবং সিম্পল একটা, অনেক সময় একটা নাকের ড্রপে একটা স্প্রে দিয়ে নাকের স্পেস বেড়ে যেতে পারে। অনেক সময় যদি তার গ্রস ডেভিয়েশন থাকে, হাড় বাঁকা থাকে, একটা সিম্পল সার্জারি করে তার নাকের স্পেস বাড়া দেওয়া যায়, ঠিক করা সম্ভব। তার যদি আসলে স্লিপ অ্যাপনিয়া থাকে, তো স্লিপের ক্ষেত্রে সেখানে তারও একটা ভালো চিকিৎসা আছে। সো সমাধানযোগ্য রোগ, ইনশাআল্লাহ সমাধান। দর্শক, আশা করি আমাদের অতিথি শেষ শব্দটা খুব সুন্দর, যে সমাধানযোগ্য রোগ। আপনি সঠিক জায়গায় গিয়ে যদি এটির একটি ব্যবস্থাপত্র নেন, আশা করি আপনার এই সমস্যা কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেখতে দেখতে আসলে সময় ফুরিয়ে গেছে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি এবং আরও পেতে মন চাচ্ছে, কিন্তু সময়ের সীমাবদ্ধতায় আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কানের সুস্থতার জন্য আমি আসলে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন না করেই পারছি না, যে আমরা অনেক সময় বাজারে, হাটে, গঞ্জে, ঘাটে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকেই কান চুলকিয়ে দেয়, এবং এটা আপাত দৃষ্টিতে শুরুতে হয়তো বা খুব মজাও লাগে। এটা সম্পর্কে একটু কিছু বলবেন কিনা? একটু টাকার বিনিময়ে কান চুলকিয়ে দিচ্ছে, এটা যদি একটু বলতেন। এটা তো এক ধরনের প্লেজার মনে হয় আমার কাছে মাঝে মাঝে, যে অনেক সময় অনেকেই জাস্ট প্লেজার, আনন্দ পাওয়ার জন্য হয়তো যান, অনেকে কান পরিষ্কারের জন্য যান। এটা একেবারেই করা যাবে না। যদি নিজেকে ভালোবাসেন, নিজের কানকে ভালোবাসেন, এটা করা যাবে না।
কারণ হলো এখান থেকে অনেক রোগের সূচনা, এবং অনেক সময় তারা কোনো আপনার ভাইটাল স্ট্রাকচার ইনজুরি করে, আমরা তো প্রচুর পেশেন্ট পাই, অনেকে পর্দা ছিদ্র করে নিয়ে আসছে, অনেকে ক্যানেলে বড় ধরনের ইনজুরি, একটু মজা পাওয়ার জন্য কান ইয়ে করে, অনেকে অটাইটিস এক্সটার্না হয়ে একদম ফুলে টুলে খুব খারাপ অবস্থা আমাদের কাছে আসে, আমরা ট্রিটমেন্ট দিই। সো এগুলো একদম করা যাবে না, এটা একেবারেই হাইজিনিক যেমন না, সায়েন্টিফিক না। এবং আপনার কানের চিকিৎসার জন্য, কানের যত্নের জন্য আপনার ন্যাচারাল পরিষ্কার পরিচ্ছন্নতা যা মেনটেন করেন, স্বাভাবিক জীবনযাপন যথেষ্ট, আলাদা বেশি কিছু করার দরকার নেই। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা কোনো ক্রমেই দর্শক করা উচিত নয়। আমাদের ENT বিশেষজ্ঞ আমাদেরকে জানিয়েছেন যে এটার আসলে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সর্বশেষ মিনিটে আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের জন্য, কান যেহেতু ভাইটাল একটি অর্গান, এবং এই কানের সুস্থতার জন্যে দর্শকদের জন্য বিশেষ কোনো পরামর্শ যদি আপনার থাকে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে তো কথা একটাই, সেটা হলো মানুষের সুস্থতা হলো সবচেয়ে বড় জিনিস। জি, একজন সুস্থ মানুষ নিজে যেমন নিজের জন্য সম্পদ, রাষ্ট্র, সমাজ, পরিবার সবার জন্য সম্পদ। তো আমরা যদি সচেতনতার মাধ্যমে একটু আগের থেকে সতর্ক থাকার মাধ্যমে নিজের একটা রোগ, একটা ভবিষ্যতের একটা ডিজিজ থেকে নিজেকে সেভ করতে পারি, তাহলে এটা তো আমার জন্যই সবচেয়ে বেশি লাভ। এই জন্য দর্শকদের কাছে একটাই ব্যাপার, সেটা হলো আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, কোনো একটা প্রবলেম যদি আপনার থেকে থাকে, সচেতন হন, নিজের কানকে ভালোবাসুন, নিজের কানের যত্ন নিন। যত্ন বলতে একটাই, সেটা হলো সচেতন থাকাই হলো সবচেয়ে বড় যত্ন আমার কাছে মনে হয়। এবং যখন কোনো প্রবলেমে পড়বেন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অথবা একজন অন্তত MBBS ডাক্তার, একজন চিকিৎসক, ফিজিশিয়ান, তার সাথে দেখা করবেন এবং আপনার সমস্যা বলবেন। কখনোই নিজের কানকে যদি ভালোবাসেন, কখনোই এরকম কোয়াক অথবা ফার্মেসি অথবা ভুল চিকিৎসা, অপচিকিৎসার মধ্যে যাবেন না। এবং একটাই, কানকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন, সুন্দর সুস্থ জীবন উপভোগ করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে অত্যন্ত প্রাঞ্জলভাবে কানের সমস্যাগুলো এবং এগুলোর চমৎকার পরামর্শগুলো আমাদের দর্শকদেরকে দিয়েছেন। আশা করি আমাদের দর্শকদের জন্য এটা অনেক উপকার বয়ে নিয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, প্যানভিশন টিভিকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে যারা দেশের বাইরে থেকে এবং দেশেরও বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত ছিলেন, আপনাদের সকলকেও আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কান আসলে আমাদের জন্য আবশ্যকীয় একটি অঙ্গ। কানের সঠিক যত্ন, সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবেন। কিন্তু চিকিৎসায় যদি কোনোভাবে অবহেলা করেন, কেউ যদি আর্থিক বিষয়টাকেও নিয়ে এসে কানের চিকিৎসা অবহেলা করে দীর্ঘস্থায়ীভাবে বা চিরস্থায়ীভাবে বধিরতা বরণ করতে হয়, তাহলে কিন্তু তার পরবর্তী সময়ে উপার্জনের রাস্তাগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আসুন না দর্শক, আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামতটাকে অবহেলা না করে যত্ন নেই এবং সাধ্যের মধ্যে সঠিক জায়গায় সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসার আলোকে কানকে সুস্থ রেখে জীবনকে উপভোগ করি। সুস্থ শরীর, সুস্থ মন, সুখে থাকি সারা জীবন। অনেক ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে অন্য কোনো একটি বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।